জামাত ইসলামের কঠিন চাপে করে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এখন বিপদে পড়েছে, এক প্রকার পালানোর চেষ্টা করছে, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। জামাতের হুঙ্কারে রেজওয়ানা হাসান ভয় পেয়েছেন। সৈয়দা রেজওয়ানা হাসান তার বক্তব্য বিবৃতি এগুলো পাওয়ার পরে অলরেডি সারা বিশ্ব জেনে ফেলেছে যে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং করে জামাত ইসলামী সহ ইসলামপন্থীদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। তবে বিএনপিকে সাইজ করে দিয়েছে। বিএনপির আজীবন প্রশ্নবিদ্ধ হয়ে গেল বিএনপি, সব সময়ের জন্য সে এখন প্রশ্নের মুখে থাকবে। এই সাবেক উপদেষ্টা রিজওয়ানা ডক্টর খলিলের বিরুদ্ধে সারা বাংলাদেশে কিন্তু এখন ভাই তোলপাড় চলছে। মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে। সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। 2008 সালের ইলেকশন ইঞ্জিনিয়ারিং বুঝতে দেশের মানুষের কয়েক বছর সময় লেগেছিল, কিন্তু 2026 সালের এই সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং বুঝতে মানুষের বেশি সময় লাগেনি। কারণ যারা এই ষড়যন্ত্রের নেপথ্যে ছিলেন তারা নিজেরাই আজ প্রকাশ্য নিজেদের কৃতকর্মের কথা স্বীকার করে নিচ্ছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামায়াতকে হারানোয় যুক্ত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, এমনটাই অভিযোগ জামায়াতের সমর্থকদের। ভোট বাক্স চিন্তা করে একটা মানুষকে জিতান জানা, রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত করে যেটাকে করা হয় সেটাকে বলা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, পার্সোনাল লোককে না। যেহেতু খেপা গেছে, রক্তচক্ষুকে উপেক্ষা করে একের পর এক ধাঁচু টাইপের অ্যাকশন চালাচ্ছে, আর এবার ঠিক পয়েন্টে আঘাতটা করছে। অসাধারণ 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 পরিকল্পনা, আর ওনারা হচ্ছে একেবারে জিনিয়াস মাইন্ড, সত্যি জিনিয়াস মাইন্ড। অসাধারণ পরিকল্পনা মাথা থেকে বার হতে পারে, এটা সত্যি বাহবার যোগ্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তারা বিরোধী দলে গেলেও আমাদের খেয়াল রাখতে হবে তারা যেন কোনোভাবেই ক্ষমতার মেইন স্ট্রিম বা মূল ধারায় আসতে না পারে। আমরা সেই কাজটাই করেছি, তাদের মেইন স্ট্রিম হতে দেইনি। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। একটি মাত্র সাক্ষাৎকার, একটি মাত্র স্বীকারোক্তি, আর তাতেই যেন রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে গোটা দেশের রাজনীতিতে। যারা এতদিন নিরপেক্ষতার বুলি আওড়াতেন, সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন দেখাতেন, তাদেরই একজন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যখন এমন একটি অকপট স্বীকারোক্তি দেন, তখন আর বুঝতে বাকি থাকে না যে পর্দার আড়ালে আসলে কতটা ভয়ঙ্কর খেলা হয়েছে। চ্যানেল ওয়ানের একটি সাক্ষাৎকারে তার দেয়া এই বক্তব্য শুধু নির্বাচন নিয়েই প্রশ্ন তুলছে না, বরং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার যে শপথ সেটাকেও সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, এই কথাটির আসল অর্থ কি? আমরা সেটা করেছি, তাদের মেইন স্ট্রিমে আসতে দেয়নি। এখানে এই আমরা কারা, আর এই শক্তিটা বা কারা, যাদেরকে রুখে দেওয়ার জন্য এত বড় একটা ছক কষা হলো? দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে দিনের আলোর মতো স্পষ্ট যে এই ইঙ্গিতটি সরাসরি বাংলাদেশ জামায়াত ইসলামীর দিকেই করা হয়েছে। এমনকি এ নিয়ে মিয়া গোলাম পরোয়ারও বলছেন, নির্বাচনের আগে আমরা সবাই দেখেছি দেশের আনাচে কানাচে জামায়াতের পক্ষে কেমন এক অভূতপূর্ব গণজোয়ার তৈরি হয়েছিল। সাধারণ মানুষের একটি বিশাল অংশ তাদের সমর্থন দিচ্ছিল, কিন্তু যখন ভোটের ফলাফল সামনে এলো তখন সেই জনসমর্থনের কোনো প্রতিফলনই দেখা গেল না। কেন এমনটা হলো, সেই উত্তরটাই যেন আজ স্বয়ং সাবেক উপদেষ্টার মুখ থেকেই বেরিয়ে এলো। জনগণের রায়কে রুখে দিতে, একটি নির্দিষ্ট দলকে ক্ষমতার বাইরে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরের একটি অংশ কতটা মরিয়া ছিল তা আজ জাতির সামনে দিবালোকের মতো পরিষ্কার। অনেকেই বলছেন এটি স্রেফ কোনো রাজনৈতিক মন্তব্য নয়, এটি মূলত 2026 সালের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের এক জলজ্যান্ত এবং ভয়ঙ্কর স্বীকারোক্তি। মনে পড়ে নির্বাচনের দিন ফলাফল ঘোষণার পর আসিফ নজরুলের সেই একটি শব্দের স্ট্যাটাস, তিনি লিখেছিলেন আলহামদুলিল্লাহ। একজন নিরপেক্ষ উপদেষ্টা ভোটের দিন ফলাফল দেখে কেন আলহামদুলিল্লাহ পড়বেন? এই রিজওয়ানা হাসানের মন্তব্যের পর তা বুঝতে কি আর দেশের মানুষের বাকি থাকে? 2008 সালের ইলেকশন ইঞ্জিনিয়ারিং বুঝতে দেশের মানুষের কয়েক বছর সময় লেগেছিল, কিন্তু 2026 সালের এই সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং বুঝতে মানুষের বেশি সময় লাগেনি। কারণ যারা এই ষড়যন্ত্রের নেপথ্যে ছিলেন তারা নিজেরাই আজ প্রকাশ্য নিজেদের কৃতকর্মের কথা স্বীকার করে নিচ্ছেন। একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব কি? একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। কিন্তু উপদেষ্টারাই যদি নিরপেক্ষ না থাকেন, তারা যদি ইচ্ছাকৃতভাবে কাউকে ক্ষমতায় আনার বা কাউকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য নিজেদের সর্বশক্তি প্রয়োগ করেন, তবে সেই নির্বাচনের আর কি দাম থাকে? হাজার হাজার কোটি টাকা খরচ করে অনুষ্ঠিত এই নির্বাচনের তবে অর্থ কী? দর্শক, রাজনীতির পর্দার আড়ালের এমন সব অজানা সমীকরণ আর গভীর বিশ্লেষণ সবার আগে সহজভাবে বুঝতে
এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন মূল আলোচনায় ফিরে যাই। যে হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই দেশের মানুষ একটি স্বাধীন ভোটাধিকারের স্বপ্ন দেখেছিল, সেই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গোপন ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার এই অভিযোগ সরাসরি শপথ ভঙ্গের শামিল। আজ অনেকেই প্রশ্ন তুলছেন, এই উপদেষ্টা মণ্ডলী কি তবে একটি ডিপ স্টেট বা গুপ্ত রাষ্ট্রযন্ত্র হিসেবে কাজ করেছে, যারা পর্দার আড়াল থেকে কলকাঠি নেড়েছে এবং জনগণের ভোটাধিকারকে নিজেদের ইচ্ছে মতো ম্যানিপুলেট করেছে? গণতন্ত্রের শেষ কথা বলে জনগণ। জনগণ যাকে চাইবে সে ক্ষমতায় আসবে, কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি আগে থেকেই ঠিক করে রাখে যে অমুককে মেইনস্ট্রিমে আসতে দেওয়া যাবে না, তাহলে সেই নির্বাচনকে আর যাই হোক নির্বাচন বলা যাবে না। এই ধরনের পক্ষপাত তুষ্ট আচরণের জন্য রিজওয়ানা হাসানকে বিচারের আওতায় আনা উচিত কিনা সেই প্রশ্ন এখন জোরালোভাবেই উঠছে। এখন আসুন দেখি এই পুরো নীল নকশার পেছনে আসলে কাদের লাভ। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ আজ স্পষ্ট দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তা এখন পুরোপুরি মাঠে নেমে পড়েছে। তারা আসলে কি চায়? তাদের মূল উদ্দেশ্য তিনটি। প্রথমত, তারা চায় যে কোনো মূল্যে দেশে ৭১ কেন্দ্রিক যে রাজনৈতিক বন্দোবস্ত তা অটুট থাকুক, অর্থাৎ হয় বিএনপি নয় আওয়ামী লীগ। রাষ্ট্র ক্ষমতা যেন এই দুই মেরুর মাঝেই ঘুরপাক খায়। তারা কৌশলে আওয়ামী লীগকেই আবার কোনো না কোনো রূপে মাঠে ফিরিয়ে আনতে চায়, যাতে বাইনারি রাজনীতিটা টিকে থাকে। দ্বিতীয়ত, যদি কোনো কারণে তারা আওয়ামী লীগকে মাঠে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়, তবে তাদের ব্যাকআপ প্ল্যান হলো এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে দাঁড় করানো। এর মানে হলো এনসিপি মূলত জামায়াতের ভোট ব্যাংকে ভাগ বসাবে। জামায়াতের সমর্থন বা দুধ খেয়ে তারা পুষ্ট হবে, আর সময় হলে সে জামায়াতকেই ছোবল মারবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরাসরি এনসিপির অনুষ্ঠানে গিয়ে তাদের কিভাবে প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এনসিপি একদিন হয়তো রাষ্ট্র ক্ষমতায় যাবে, অর্থাৎ এনসিপিকে ফুলিয়ে ফাঁপিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে যাতে তারা জামায়াতের চেয়েও বড় শক্তিতে পরিণত হতে পারে। তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর উদ্দেশ্যটি হলো, তারা কোনোভাবেই দেশে কোনো ইসলামিক শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। প্রতিষ্ঠিত মিডিয়াগুলোতে তাদের কোনো জায়গা দেয়া হবে না। মূলধারার গণমাধ্যমগুলোতে এমনভাবে ন্যারেটিভ বা বয়ান তৈরি করা হবে যেন মনে হয় বিএনপি অথবা এনসিপি ছাড়া দেশে আর কোনো বিরোধী দল নেই, অর্থাৎ মিডিয়া ট্রায়াল এবং ন্যারেটিভ কন্ট্রোল করে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলোকে একেবারে প্রান্তিক করে রাখার এক গভীর নীল নকশা এটি। তাহলে এই চরম বৈরী এবং ষড়যন্ত্রমূলক পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর আসলে কি করা উচিত? টিকে থাকতে হলে এবং নিজেদের অধিকার আদায় করতে হলে তাদের অত্যন্ত সুকৌশলী রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে। প্রথমত, আগামী কোনো স্থানীয় সরকার নির্বাচনে কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না। ন্যূনতম স্পেস না দিয়ে নিজেদের শক্তিতেই মাঠে লড়ে যেতে হবে। নিজেদের মাঠ নিজেদেরই ধরে রাখতে হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগ যেন কোনোভাবেই আর রাজনীতিতে ফিরে আসতে না পারে সেদিকে কড়া নজর রাখতে হবে। শেখ হাসিনা না থাকলে প্রাকৃতিকভাবেই আওয়ামী লীগ আরও দুর্বল হয়ে পড়বে, কিন্তু ততদিন পর্যন্ত তাদের রাজনীতির মাঠ থেকে দূরে রাখার কোনো বিকল্প নেই। আর তৃতীয়ত, জামায়াতকে খুব ভালোভাবে বুঝতে হবে যে প্রতিষ্ঠিত মিডিয়া বা মূলধারার গণমাধ্যম তাদের কখনোই স্পেস দেবে না। তারা সবসময় জামায়াতকে উপেক্ষা করবে। তাই বিকল্প মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার উপর তাদের অনেক বেশি জোর দিতে হবে। ফেসবুক, টিকটক বা ইউটিউবে যেসব তরুণ তরুণীর 50,000-এর বেশি ফলোয়ার আছে, যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে, তাদের সাথে একটি আত্মিক এবং সম্মানজনক যোগাযোগ স্থাপন করতে হবে। এই ছোট ছোট বিষয়গুলোই অল্টারনেটিভ মিডিয়াতে এক বিশাল প্রভাব ফেলতে পারে। সবশেষে একটি কথাই বলার আছে, জামায়াতকে একটি শক্তিহীন দল হিসেবে দেখিয়ে অন্য কাউকে সামনে আনার যে অপচেষ্টা বা এনসিপিকে সামনে এনে বিরোধী দলের জায়গা দখল করার যে ষড়যন্ত্র, তা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। কারণ এই দলটি হাজারো শহীদের রক্তের উপর দিয়ে গড়ে ওঠা একটি দল। সেই শিকড় উপড়ে ফেলার সাধ্য এই টেবিল মেড ইঞ্জিনিয়ারদের নেই। রিজওয়ানা হাসানের এই স্বীকারোক্তির পর খুব দ্রুতই জামায়াতের পক্ষ থেকে তাকে গ্রেফতারের জোরালো দাবি উঠছে। পুরো এই রাজনৈতিক নীল নকশা ও পর্দার আড়ালের খেলা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর এই নির্বাচন নিয়ে অনেক ধরনের কথা বাজারে এসছে। আমরা এমন কথা শুনেছি, নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমরা সন্ধ্যা পর্যন্ত দেখেছি জামাত এগিয়েছিল, তারপর 2 ঘন্টা বিরতি দেওয়ার পর দেখেছি জামাত হেরে যাচ্ছে, বিএনপি জিতে গেছে। তখন বলা হচ্ছিল বা মানুষজন বলছিল বা সন্দেহ করছিল যে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হচ্ছে। নইলে হঠাৎ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভোট দেওয়ার পর থেকে পরবর্তী প্রায় 36 ঘন্টা উনি নীরব ছিলেন। ওনার কোনো স্ট্যাটাস বা ওনার কোনো খবর আমরা কেউ পাইনি। এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই আলোচনাটা বাংলাদেশে ঘুরপাক খাচ্ছিল বিগত নির্বাচনের পর থেকে এই অবধি। তারপর এটা ধীরে ধীরে স্থিমিত হয়ে গেছে। তার কারণ হলো, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং যদি হয়েও থাকে সেটা জামাত ইসলাম মেনে নিয়েছে, বিরোধী দল মেনে নিয়েছে, তারা সরকার গঠন করেছে, বিরোধী দল তাদের কাজ করে যাচ্ছে, সবাই মেনে নিয়েছিল।
এটা নিয়ে আলোচনা যতই আগে হয়েছে সেটা টোটালি স্থগিত হয়ে গেল যখন এই অধিবেশন বসবে 12 তারিখে। সেখানে বিএনপি বলেছে যে প্রধান বিরোধী দল থেকে দেওয়া হবে ডেপুটি স্পিকারকে, মানে বেশ ভালোভাবেই চলছিল এবং আমরা 12 তারিখের জন্য অপেক্ষা করছি। এরপর কি হবে সেটা দেখবার জন্য এই আমাদের সবার দৃষ্টি যখন জুলাই সনদকে দিয়ে বা জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে, তখন বোমা ছাড়লো রেজওয়ানা হাসান, সৈয়দা রেজওয়ানা হাসান, চিনেন সবাই, সুন্দরী মহিলা। ওনার আব্বা এক সময় রাজনীতি করতো মুসলিম লীগের, তারপরে রাজনীতি করেছে জিয়াউর রহমান সাহেবের সাথে, তারপরে রাজনীতি করেছে জাতীয় পার্টির সাথে। রেজওয়ানা হাসানের এই যে উপদেষ্টা পরিষদে আসা নিয়ে কারো কোনো দ্বিমত ছিল না, কেউ এই কথা বলেনি যে রেজওয়ানা হাসানকে কেন নেওয়া হয়েছে। কারণ রেজওয়ানা হাসান বাংলাদেশের পরিবেশ নিয়ে যে বেলা আছে তার ওখানে অনেক ভালো ভালো কাজ উনি করেছেন, অনেক বিতর্কিত কাজও করেছেন। তবু উনি যখন উপদেষ্টা পরিষদে এসেছেন তখন কেউই বলেনি উনাকে কেন নেওয়া হয়েছে। অনেকের ব্যাপারে কথা উঠেছে, ওনাকে কেন নেওয়া হয়েছে, ওনাকে কেন নেওয়া হয়েছে, সেই সমস্ত আলাপ আগে ছিল। কিন্তু যখন পরিষদ হয়ে গেল, যখন ইলেকশন চলে আসলো, তখন আমরা বাজারে অনেক ধরনের কথা শুনতে পেলাম। আমরা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের একটি ইন্টারভিউ দেখেছি, যেটা নয়নাদিত্য দিয়েছিল, যে উনি বলেছেন যে ইউনূস সরকারের সময় একটা কিচেন ক্যাবিনেট ছিল, সেই কিচেন ক্যাবিনেটে ছিল এই রেজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ্র, ফয়জুল কবির চৌধুরী এবং আসিফ নজরুল সাহেব। এটা নিয়ে অনেক বাকবিতণ্ড হয়েছে। এবং আমরা যখন এই উপদেষ্টা পরিষদ হয়েছে বিগত 17 মাসে আমরা সবসময় শুনেছি যে ইউনূস সরকার জামাতের পক্ষে কাজ করছে। বিএনপিও বারে বারে ব্লেম করছে, আবার জামাত ব্লেম করছে যে ইউনূস সরকার বিএনপির পক্ষে কাজ করছে। আসলে কে কার পক্ষে কাজ করছিল সেটা বোঝার সময় এখন আর নেই। কিন্তু এখন যে প্রশ্নটা উঠেছে, এখন যে বোমাটা ছেড়েছে সৈয়দা রেজওয়ানা হাসান, যেটা নিয়ে এখন রাজনৈতিক মহল তোলপাড়। আপনারা জানেন উনি সেই নয়নাদিত্যরই একটা ইন্টারভিউ বলেছে, অনেক কথার ভিড়ে নয়নাদিত্য যখন তাকে প্রশ্ন করেছে যে বাংলাদেশের একটি দল যাদেরকে আপনারা পছন্দ করেন না তারা তো অলরেডি সরকারের বিরোধী দল হিসাবে আছে, তার মানে নয়নাদিত্য মিন করেছে জামাত ইসলামের কথা, কারণ জামাত ইসলামী এখন বিরোধী দলে আছে। রেজওয়ানা হাসান তার প্রত্যুত্তরে বলেছেন যে আমরা তো তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেইনি। শব্দটা মার্ক করবেন, আমরা তো তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেইনি, তার মানে ইলেকশনে তাদেরকে জিততে দেইনি। এখনই চলে যেতে হবে সেই জায়গায় যেখানে কথা উঠেছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। এই রেজওয়ানা এই কথার পরে এটা স্পষ্টত সত্য যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটা কে স্বীকার করলো? উপদেষ্টা পরিষদের একজন প্রভাবশালী উপদেষ্টা, যার কথায় উপদেষ্টা পরিষদের অনেক কিছু করা হতো। আমরা এও দেখেছি, এই যে 4 জনের নাম বললাম, আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, রেজওয়ানা এবং ফয়জুল কবির চৌধুরী, এদের মধ্যে আসিফ নজরুলকে আমরা ইলেকশনের দিন দেখেছি। আসিফ নজরুল সাহেব ইলেকশনের রেজাল্টের পর লিখেছেন তার ফেসবুক স্ট্যাটাসে আলহামদুলিল্লাহ। তার মানে উনি বুঝাতে চেয়েছেন বিএনপি পাস করেছে আলহামদুলিল্লাহ। এখন এটা 2 ধরনের ব্যাখ্যা হতে পারে। প্রথম ব্যাখ্যা হতে পারে, আমরা প্রথম থেকেই জানি যে আসিফ নজরুল সাহেব বিএনপির পক্ষ থেকেই উপদেষ্টা পরিষদে ঢুকেছিলেন, এমন কথা বাজারে আছে। হয়তোবা উনি এই জন্যই খুশি হয়ে লিখেছেন আলহামদুলিল্লাহ, তাহলে এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু রেজওয়ানা চৌধুরীর কথার পর এটা স্পষ্ট প্রমাণিত হয় তারা যে মেটিকুলাস ডিজাইনটা করেছিল ইলেকশনটা নিয়ে, যে কোনোভাবেই সেই উগ্রপন্থী জামাত ইসলামকে যারা নারী বিদ্বেষী তাদেরকে ক্ষমতায় আসতে দেবে না, এবং তারা ক্ষমতায় আসেনি। এর জন্য আসিফ নজরুল সাহেব বলেছেন আলহামদুলিল্লাহ। বাকি হলো ফয়জুল কবির সাহেব, তার সম্পর্কে কোনো কথা এখন পর্যন্ত বাজারে ওঠেনি। আদিলুর রহমান সাহেব অলরেডি নেপাল চলে গেছেন, উনি আসার পর বোঝা যাবে। এই যে 4 স্টুডেন্টস, এই 4 স্টুডেন্টসরা বেসিক্যালি ইলেকশনটাকে ইঞ্জিনিয়ারিং করবার ব্যাপারে পুরোপুরি ব্যস্ত ছিল। এখন অনেকেই প্রশ্ন করছেন তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি ঘুমাচ্ছিলেন? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কি কোনো ক্ষমতা ছিল না? আবার অনেকে এইটাও বলছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথাই বা তার ইশারাইতে এগুলো করেছে এরা 4 জন। এখন জনগণ জানতে চায় আসল ঘটনা কি। আমরা যে জিনিসটা ভুলে গিয়েছিলাম, আমরা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আর কোনো আলোচনা করতে চাচ্ছিলাম না, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তখন যখন এই ধরনের কথা উঠে, তখন এই কথাও উঠে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ভূমিকাটা কি ছিল। আমরা যতদিন শুনে এসেছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতকে সাপোর্ট করছে, এনসিপিকে সাপোর্ট করছে, তাহলে কি সেটা ভুল ছিল? নাকি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে সেই চুক্তি করে এসেছিল যে আমরা বিএনপিকে ক্ষমতায় আনবো? আসলে দেখুন বন্ধুরা, বাংলাদেশে একটি মহল চাই না জামাত ইসলাম ক্ষমতায় আসুক, নইলে যে পরিমাণ ভোট পড়েছিল, যেভাবে মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল, যেভাবে জামাতকে ভোট দিয়েছিল মানুষ, সেই হিসাবে তো জামাতের এই সিট পাওয়ার কথা নয়।
পেয়েছে, আমরা সেটাও মেনে নিয়েছি, কিন্তু এখন এই কথার পর এটা আর মানা যায় না। এখন অবভিয়াসলি টাইম এসছে রেজওয়ানা চৌধুরীকে জিজ্ঞাসা করা, এবং সেটা বিএনপিকে জিজ্ঞাসা করতে হবে। এর মূল কারণ হলো যে ব্লেমটা দেওয়া হয়েছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাতকে হারানো হয়েছে, তাহলে এটাই প্রমাণিত হয় সেই ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে জেতানো হয়েছে। বিএনপিকে এই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে বাকি 5 বছর কাটাবে মনে হয় না। তাতে করে বিএনপিকে পদে পদে কথা শুনতে হবে। এখন বিএনপিরই উচিত সৈয়দা রেজওয়ানা হাসানকে জিজ্ঞাসা করা, আপনার এই মেটিকুলাস ডিজাইন কিভাবে হয়েছিল, কারা করেছিল, আপনার সাথে কে কে ছিল, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা কি ছিল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই ঘটনা শুনবার পর অনেকেরই, ইনক্লুডিং মি, যদি এটা সত্য হয়ে থাকে তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যে বিশ্বাস আমরা করেছিলাম, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যে আস্থা আমাদের ছিল যে উনি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেবেন, সেই আস্থা এখন থেকে চলে যাবে। ইউনূস স্যারের প্রতি যে শ্রদ্ধা, সেটা অনেক মানুষেরই চলে যাবে। সবাই বলবেন ইউনূস স্যারও সেই মেটিকুলাস ডিজাইনে জড়িত ছিল। আমরা দেখেছি ইউনূস স্যার একটা ভালো ইলেকশন দিয়েছেন। উনি বলেছিলেন উনি একটা ভালো ইলেকশন দেবেন, ঈদের মতো একটা উৎসব মুখর ইলেকশন হবে, কোনো গ্যাঞ্জাম হবে না। সেটা হয়েছে বন্ধুরা। বাংলাদেশে এই মধ্যে প্রথম কোনো ইলেকশন স্বাধীনতার পর পর যেখানে সবচেয়ে কম প্রাণহানি হয়েছে, সবচেয়ে কম সন্ত্রাসী হয়েছে, কিন্তু হয়ে লাভ হলো কি? ইলেকশনে ভোট দিল জনগণ, যে জনগণ বিশ্বাস করে তার ভোটটি প্রদান করলো, সেই ভোটটি মেটিকুলাস ডিজাইনে উল্টে গেল। যদি হয়ে থাকে তাহলে জনগণকে নিয়ে কেন আপনারা খেলা করলেন? জনগণকে কেন ভোট দিতে বললেন? এই রোদ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘন্টার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ভোট দিয়েছে, তাদের তাদের মনের আশা পূরণ করেছে। সেই আশাতে আপনারা ঘুরে বাড়ি দিয়ে দিলেন। এই যে সুন্দরী রেজওয়ানা হাসান, উনি যে থলের বিড়াল বের করে দিলেন, এতে করে এখন সামনে কি হবে? প্রথম দিন যখন সংসদ অধিবেশন বসবে, নিশ্চয়ই এটা নিয়ে সংসদে কথা হবে, এবং সংসদ অধিবেশন বসবার আগেই যদি রেজওয়ানাকে জিজ্ঞাসা করা না হয় যে তুমি যে কথাগুলো বলেছো এর পূর্ণ ব্যাখ্যা করো, এবং তোমার সাথে কে কে ছিল সেগুলো আমাদেরকে জানাও। এখন যদি এই কলঙ্কটা বিএনপির মাথায় থাকে, সারা জীবন বিএনপিকে এই কলঙ্ক মাথায় নিয়ে তার রাষ্ট্র শাসন করতে হবে। দেখুন, আরেকটা বড় প্রশ্ন আজকে উত্থাপিত হচ্ছে, যেটা জামাতের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ তাহের সাহেব বলেছেন, সৈয়দা রেজওয়ানা হাসানের সাথে সাথে ডক্টর খলিলুর রহমানের কথা উঠেছে। কেন উঠবে না বলুন? দেখুন, আমরা এই ইলেকশনের আগে প্রথম থেকেই শুনে এসেছি যারা উপদেষ্টা পরিষদে আছে তারা কেউ উপদেষ্টা থাকা অবস্থায় ইলেকশনের মধ্যে জড়িত থাকতে পারবে না, তাদেরকে পদত্যাগ করতে হবে, বা তারা এইখানে কোনোভাবেই সম্পৃক্ত হতে পারবে না। সেইখানে ডক্টর খলিলুর রহমান যখন ওই উপদেষ্টা পরিষদের একজন বড় উচ্চপদস্থ উপদেষ্টা ছিলেন বা উপদেষ্টা পদমর্যাদায় ছিলেন, সেই ভদ্রলোক পরবর্তীতে বিএনপি ক্ষমতা নেবার পর কি করে সেই দলেরই পররাষ্ট্রমন্ত্রীর পদটি পেয়ে যান? তাতে কি এটা প্রমাণিত হয় না? বলুন, তাতে কি এটা প্রমাণিত হয় না যে এই খলিলুর রহমানও এই যে মেটিকুলাস ডিজাইন এর মধ্যে জড়িত আছে, এবং খলিলুর রহমান জানতো, খলিলুর রহমান এই ডিজাইনের প্ল্যানিং করেছে, এবং তার পুরস্কার হিসাবে সে আজকে বিএনপিতে গিয়ে বসেছে। অনেকেই বলেন ডিপ স্টেট, আমিও দেখছি এটা তো ওল্ড স্টেটের ব্যাপার, নিজের স্টেটের মানুষ এগুলো করছে, ঘরের মধ্যেই শত্রু আছে। আপনি বিড়ালকে মাছের পাহারাদার বানিয়েছেন। আরে ভাই, বিড়াল যদি মাছের পাহারাদার হয় তাহলে বিড়াল সব মাছ খেয়ে ফেলবে। ঠিক তেমনি যারা সরকারে ছিল তারা যদি পরবর্তী সরকারে আসে, তাহলে এটা অবশ্যই প্রমাণিত হয় যে তাদের সাথে এই পরবর্তী সরকারের একটা মেটিকুলাস চুক্তি ছিল, যে এই চুক্তি অনুযায়ী আমরা সরকারে আসলে তোমাকে নিয়ে যাব, তুমি আমাদেরকে এই ব্যাপারে হেল্প করো। আমি আবারও বলছি, বিএনপি করেছে কিনা সেই প্রশ্ন পরে, আগে জানতে হবে এই রেজওয়ানা হাসান কাকে নিয়ে এই ডিজাইন করে এই জামাতে ইসলামকে এই শক্তিতে আসতে দেয়নি, জামাতে ইসলামকে জিততে দেয়নি, জামাতে ইসলামকে সরকার গঠন করতে দেয়নি। এই প্রশ্ন আজকে বাংলাদেশের সমস্ত জনগণের সবারই একটা প্রশ্ন, আমার ভোটটা তাহলে বিফলে গেল কিনা? রেজওয়ানা হাসানের এই বক্তব্যের পর বাংলাদেশের সমস্ত মানুষ ফুঁসে উঠেছে। তাদের সবারই একটা কথা, 2008-এর বা শেখ হাসিনার 14-24-এর যে নির্বাচন, সেগুলোর যে মেটিকুলাস ডিজাইন ছিল সেটা তো সেই রাত্রেই প্রমাণিত হয়ে গেছে, বা সেই দিনই প্রমাণিত হয়ে গেছে। দিনের ভোট রাতে হয়েছে, সিল ছাড়া ভোট হয়েছে, কিন্তু এই একমাত্র ভোট যেটা আমরা এখন শুনছি, ভোট গ্রহণ করবার পর, সরকার গ্রহণ করবার
15 দিন পর শুনছি এটা নিয়ে মেটিকুলাস ডিজাইন হয়েছে এবং একটি দলকে এই যে পূর্ববর্তী সরকার ছিল তারা তাদেরকে মেটিকুলাস ডিজাইন করে সরকারে আসতে দেয়নি। তাহলে জনগণ কেন ভোট দিতে গেল, জনগণ কেন একটি দলকে সাপোর্ট করলো? তার মানে কি এটাই প্রমাণিত হয় না যে আপনার ভোট আপনি দিয়েছেন, সেই ভোট কাজে লাগেনি? তাহলে এত কষ্ট কেন জনগণ করলো? কেন মানুষের মধ্যে এত আশা ছিল যে আমরা বহুদিন পর একটা সুষ্ঠু নির্বাচন পাবো, ভোট দিব, যারা আমরা এত বছর দিতে পারিনি? সেই একই জিনিসই ঘটলো যেটা 8, 24 বা 16-তে হয়েছে। এর মধ্যে আর কোনো ভুল নেই। এখন এইটার যে বিচার চেয়েছে, এইটার যে জিজ্ঞাসাবাদ করবার জন্য রিজওয়ানাকে কাঠ করে দাঁড় করিয়েছে জামাত ইসলাম এবং খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছে, এগুলো নিয়ে আপনি কি ভাবছেন? আপনি আপনার মন্তব্য দয়া করে আমার এই কমেন্ট সেকশনে লিখুন, আমরা আপনার মতামত জানতে চাই। আপনার একটি মন্তব্য এই ভার্চুয়াল মিডিয়াতে অনেক মূল্যবান, কারণ আপনি তো আর রাস্তায় দাঁড়িয়ে মন্তব্য করতে পারেন না। আপনার মন্তব্য করবার একমাত্র জায়গা এই ভার্চুয়াল মিডিয়া। এই মন্তব্যগুলোকে একাঠা করে মানুষ রেখে দিবে মনের গভীরে এবং ভবিষ্যতে এগুলো প্রমাণ হিসাবে, দলিল হিসাবে থেকে যাবে বাংলাদেশ সরকার, বাংলাদেশ জনগণ এবং বাংলাদেশের 18 কোটি মানুষের মনের মধ্যে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।